মুভির নাম উইর। এটা একটা ভারতের কেরালায় ঘটে যাওয়া সত্য ঘটনায় নির্মিত গল্প। এই গল্পে এত এত টুইস্ট আছে যা দেখে তোমরা কল্পনাই করতে পারবে না এটা একটা সত্য ঘটনায় নির্মিত গল্প হতে পারে। গল্পটায় এক কথায় মাস্টারপিস একটা গল্প। একটা পরকীয়া নিষ্ঠুর প্রেম ভালোবাসা একটা মানুষকে কতটা নিচু করতে পারে, কতটা ভয়ঙ্কর বানাতে পারে, এটা তোমরা এই গল্প না দেখলে বুঝতেই পারবে না। আমি হাইলি রিকোয়েস্ট করব গল্পটা শেষ পর্যন্ত দেখো। আশা করি গল্পটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে গল্পটা দেখে আসি। গল্পের কাহিনী শুরু হয় 2010 সালে নাগপুর রেল স্টেশন থেকে। একটা পরিবার নাগপুর থেকে বাড়িতে ফিরছিল। ওই পরিবারে একটা হাজবেন্ড ওয়াইফ আর তাদের দুইটা বাচ্চা ছিল। তো তাদের ছেলেটা ছিল জানালার সাইডে, এজন্য তার বোন তার ভাইয়ের সাথে ঝগড়া করছিল। মানে সেও একটু জানালার সাইডে বসবে, সেও একটু ভালো করে প্রকৃতি দেখবে, কিন্তু এত কিছুর পরেও তার ভাই তাকে সিট দেয় না, এজন্য তার বোন অপোজিট একটা সিটে বসে থাকে। তো একটু পর সেই পরিবার এটা দেখতে পায় তার বোনকে তারা আর খুঁজে পাচ্ছে না। পুরো ট্রেনে সবাই মিলে তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে আর খুঁজে পায় না। দেখতে দেখতে 2-3টা স্টেশন পার হয়ে যায়, কিন্তু বাচ্চাটাকে তারা আর দেখতে পায় না। গল্পটা এখান থেকে চলে আসে বর্তমানে। আমরা একটা লোককে দেখতে পাই যার নাম আজিব। আসলে গল্পের শুরুতে যে একটা ছেলেকে দেখেছিলাম এটাই হলো সেই ছেলেটা। আজিবের বোন হেরে যাওয়ার পর সেও ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। তার বোনের জন্য সবসময় সে ডিপ্রেশনে থাকে। সবসময় সে তার বোনকে নিয়ে দুঃস্বপ্ন দেখে। এখনো সে তার বোনকে সে ভুলতে পারেনি। আর আজিব এখন একটা মেয়েকে বিয়ে করে সংসার করতেছে, কিন্তু তবুও সবসময় সে টেনশনে থাকে। আজিবকে টেনশনে থাকতে দেখে তার বিবি তাকে প্রশ্ন করে কি হয়েছে, আর সে বুঝতেও পারে আবারও সে একই স্বপ্ন দেখেছে। এজন্য তার বিবি তাকে বলতেছিল ওই ঘটনা তো অনেক বছর আগের একটা ঘটনা, অযথাই তুমি শুধু টেনশন করতেছো, তোমার বোন এখন যেখানে আসে ঠিকঠাক আসে। এভাবেই সে তার স্বামীকে সান্ত্বনা দেয়। এরপর দেখতে পাই আজিব একটা পুলিশ স্টেশনে আসে। আসলে কিছুদিন আগে আজিবের এখানে পোস্টিং হয়েছে। এখানে সে পুলিশের একটা বড় পোস্টিং এ কাজ করতেছে। তো সেই পুলিশ স্টেশনে জয় নামের একটা লোক কাজ করে। অনেকদিন হয়ে যাচ্ছে জয় একটা মেয়েকে বিয়ে করেছে, কিন্তু এখনো তাদের কোনো বাচ্চা হয়নি। অনেকগুলো ডক্টরের মাধ্যমে তার চিকিৎসা নিয়েছে, কিন্তু তবুও তারা কোনো ফলাফল পায়নি। এখনো তারা চেষ্টা করতেছে ভালো একটা ডক্টর দেখে চিকিৎসা করার। তো জয় সেই পুলিশ স্টেশনে কনস্টেবল হয়ে কাজ করে, আর সেই পুলিশ স্টেশনে মধু নামের একটা লোকও চাকরি করে। আসলে এই এলাকাটি কেরালা আর কর্ণাটকা সীমান্তে অবস্থিত। আশেপাশের পুলিশ স্টেশন গুলোতে যতগুলো কেস রেজিস্ট্রেশন হয় তা নিয়ে কেউ না কেউ পুলিশ স্টেশনে ফোন করে, এরপর বিস্তারিত তথ্য দেয় অথবা সেই কেস সম্পর্কে জানতে চায়। কিন্তু সেই পুলিশ অফিসার মধু, যার একটু হিন্দি ভাষায় সমস্যা আছে, সেই মধুকে আজিবে সবসময় সাহায্য করে থাকে। অর্থাৎ ফোন কলের মাধ্যমে মামলার সব তথ্য লিখে রাখে। মানে সে হিন্দি এবং ইংরেজি ভাষা অনেক ভালো করে জানতো। আর ওই পুলিশ স্টেশনের সমস্ত পুলিশ সবসময় একটা পরিবারের মতো মিশে থাকে। তো এর কিছুদিন পর আজিব একটা খবর পায় যে কোথাও একটা কুয়ার ভিতর কারো একটা লাশ পড়ে আছে। আজিব তখন বেশ কয়েকজন পুলিশকে নিয়ে জলদি সেই জায়গায় পৌঁছায় যেখানে আগে থেকেই অনেকগুলো লোক ছিল। এরপর তারা যখন কুয়ার ভিতরে তাকায় দেখতে পায় সেখানে একটা মহিলার মৃতদেহ পড়ে আছে। আজিব দেরি না করেই ফায়ার সার্ভিসের লোকজনকে কল করে। এরপর তাদের মাধ্যমে কুয়া থেকে মৃতদেহটি বের করার ব্যবস্থা করে। আর আজিবের জীবনে এটাই ছিল প্রথম কোনো একটা লাশের কেস। লাশটা উদ্ধারের পর পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে সেটা সে এখনো জানতো না। তো ফায়ার সার্ভিসের লোকজন লাশটাকে কুয়া থেকে বের করে আনে, কিন্তু লাশ থেকে অত্যন্ত বাজে একটা গন্ধ বের হচ্ছিল। ওখানকার সমস্ত লোক গন্ধে নাকটা বন্ধ করে। আর লাশটাকে দেখে আজিব পুরোপুরি একটা শক খায়। সাইডে গিয়ে সে একটু বমি করে। আর এই লাশটাকে দেখে মনে হচ্ছিল এটা অনেক পুরনো একটা লাশ, এমনকি জায়গাটাও শুনশান একটা জায়গা। তো একটু পর আজিবের হায়ার অফিসার সেখানে আসে। আজিবকে বলে তুমি তাড়াতাড়ি ফটোগ্রাফারকে কল করো আর সাথে লাশটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। তো সেই লাশটা ছিল উল্টো হয়ে, মানে ঠিকভাবে ফেসটাও দেখা যাচ্ছে না। এজন্য আজিব লাশটার মুখ দেখার জন্য লাশটা সোজা করে। আর এই প্রথমবার সে কোনো একটা লাশকেই স্পর্শ করলো। এরপর সে বাসায় ফেরার পর কমপক্ষে 6 বার সে হাত ধোয়, এমনকি তার নাক থেকে লাশটার এখনো গন্ধ আসতেছিল। আজিব বারবার ফিল করে তার হাতে সেই লাশটার গন্ধ এখনো আসে। এমন সময় জয়া তার বিবি তার বাড়িতে বেশ কিছু খাবার নিয়ে আসে। মানে জয়া তার পরিবারের পাশেই থাকতো। মাঝে মধ্যে তারা যখন ভালো কিছু একটা রান্না করে তখনই তারা সেই খাবার নিয়ে আজিবের বাড়িতে আসতো। আজকেও তাদের জন্য পোলাও নিয়ে আসে খাওয়ার জন্য, কিন্তু আজিবের খাওয়ার কোনো ইচ্ছাই নেই। এখনো সেই লাশটার গন্ধ সে ভুলতে পারেনি। তো একটু পর পুলিশ অফিসার আজিবকে থানায় ডাকে। তাকে জিজ্ঞাসা করে ডক্টর কি বলেছে। আজিব বলতেছিল পোস্টমর্টম রিপোর্টটাই এখনো আসেনি, কিন্তু ডক্টর বলতেছিল মহিলাটি মারা গিয়েছে পানিতে ডোবার জন্য, আর মহিলা ফিজিক্যাল ভাবে একদম ঠিকঠাক আছে। এরপর পুলিশ আজিবকে মেয়েটার হাতে থাকা একটা ট্যাটু দেখায়। মানে ওই মেয়েটার হাতে একটা নাম লেখা ছিল। ইন্সপেক্টর জিজ্ঞাসা করে এটা কোন ভাষা। আজিব লেখা দেখে বুঝতে পারে এটা কন্নড় ভাষা, কিন্তু সেখানে কি লেখা আছে সেটা আমি বলতে পারবো না। ইন্সপেক্টর বলে ঠিক আছে, তোমরা এখন একটা কাজ করো, তুমি আর জয় সেই এলাকায় গিয়ে মহিলা সম্পর্কে খোঁজ করো। তো পরের দিন আজিব আর জয় সেই এলাকায় যায় মহিলা সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। জয় তখন আজিবকে একটা জিনিস কনফার্ম করে, মরে যাওয়া সেই মহিলা সম্পর্কে মিসিং কমপ্লেন একটাও আসেনি। আজিব বলতেছিল এখানে অসংখ্য লোক কাজ করে যে এই মানুষগুলোর বাসস্থান অন্য রাজ্যে, হতে পারে সেই মহিলার বাসস্থানও অন্য রাজ্যে। এজন্য তথ্য সংগ্রহের জন্য আজিব একটা স্থানীয় সরকারি সেবা কেন্দ্রতে আসে, যেখানে মূলত অভিবাসীদের সম্পর্কে খোঁজ পাওয়া সম্ভব। এরপর সে একটা স্থানীয় সেবা কেন্দ্র থেকে অভিবাসীদের সম্পর্কে খোঁজ করে। অনেকটা খোঁজাখুঁজির পর সেই মহিলা সম্পর্কে একটা খোঁজ পায়। একটু পর সেই এলাকায় গিয়ে মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু ওখানকার কেউ মহিলা সম্পর্কে কিছুই জানতো না। দেখতে দেখতে পার হয়ে যায় অনেকটা সময়। এরপর ফাইনালি একটা
একটা মহিলা সেই লাশটাকে চিনতে পারে। আজিবকে সেই মহিলা বলতেছিল সেই মহিলার নাম অঞ্জলি। আমার সাথে সে কাজ করতে যাওয়া আসা করতো, কিন্তু তার বাড়ি কোথায় সেটা আমি বলতে পারবো না। কাজ করার জায়গাতেই প্রত্যেকদিন তার সাথে দেখা হতো। আর অঞ্জলি ছিল 2টা বাচ্চা। আমি শুধু তার সম্পর্কে এতটাই জানতাম। অঞ্জলির সম্পর্কে আমি আর কোনো কিছুই বলতে পারবো না। আপনি যদি অঞ্জলির সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে যেখানে আমরা কাজ করতাম সেখানে গিয়ে খোঁজ নেন। আমাদের এজেন্সি অঞ্জলির সম্পর্কে সবটা বলতে পারবে। আসলে এই বস্তিতে অসংখ্য রাজ্যের লোক বসবাস করে, আর এই মহিলার বাড়ি ছিল তামিল রাজ্যে, এমনকি অঞ্জলির বাড়িও ছিল তামিল রাজ্যে। এরপর আজিব সেই ট্যাটুটা মহিলাকে দেখায় আর তাকে বলে এখানে কি লেখা আছে। ওই মহিলা ভালো করে দেখে বলতেছিল রাজু লেখা আছে। এরপর আজিব সেই এজেন্সির একটা লোকের সাথে কথা বলে, তাকে সেই মহিলার ছবি দেখায়। ছবি দেখে লোকটা চিনতে পারে এটা অঞ্জলি। আজিবকে বলে এই মহিলা আমার এখানেই কাজ করতো, কিন্তু 10 দিন হয়ে গেছে তাকে আমি দেখতে পাইনি। ভেবেছিলাম তার শরীর হয়তো খারাপ হয়েছে, এজন্যই কাজ করতে আসেনি। আজিব তার কাছ থেকে জানতে চাই এখানে কার মাধ্যমে সে কাজ পেয়েছে। লোকটা বলে তার হাজবেন্ডই এখানে এনেছিল কাজ করার জন্য। অঞ্জলির হাজবেন্ড সিনেমাতে কোন একটা কাজ করে, আর তার হাজবেন্ডের নাম ছিল রাজু। আজিব জানতে চাই অঞ্জলি কই থাকে। লোকটা বলে রেলওয়ের পাশে একটা পুরনো জমি আছে, আর ওখানকার একটা বাড়িতেই তারা বসবাস করে। এটুকু ঠিকানায় সে শুধু আমাকে বলেছিল। আজিব বুঝতে পারে অঞ্জলির হাতে যে একটা ট্যাটু ছিল ওটা ছিল তার হাজবেন্ডের নাম। এরপর আজিব আর জয় ওখান থেকে সেই পুরনো বাড়িতে আসে। তাদের এই বাড়িটা ছিল বস্তি থেকে অনেকটা দূরে। তাদের বাড়ি থেকে একটু দূরে একটা রেলওয়ের ট্র্যাক ছিল। আজিব যখন এখান থেকে একটা ট্রেন দেখতে পায় তার ভিতর তখন অদ্ভুত কিছু একটা ফিল হয়। ট্রেন দেখে তার বোনের পুরনো স্মৃতিগুলো একটু মনে পড়ে। আসলে আজিব যখন ট্রেনের শব্দ বা ট্রেন দেখতে পায় তখনই তার বোনকে তার ভীষণ মনে পড়ে। তার বোনের জন্য সে অনেক কষ্ট পায়। এখনো সে ট্রেনের শব্দ শুনে অনেক ভয় পেত। এরপর সে অঞ্জলির ঘরে ঢুকে তল্লাশি করে। তল্লাশি করতে করতে সে একটা ছবি দেখতে পায়। সেই ছবিতে সে অঞ্জলি আর তার পরিবারকে দেখতে পায়। তবুও সে কনফার্ম হওয়ার জন্য ছবিটা সেই এজেন্সিকে দেখায়। লোকটাও প্রথম দেখাতেই চিনতে পারে। আজিবকে বলে এটাই তার পরিবার আর এই লোকটাই তার হাজবেন্ড। তো সেই ফটোর পিছনে কর্ণাটকের গ্রামের একটা ঠিকানা ছিল। পরের দিকে দেখতে পায় আজিব আর জয় সেই গ্রামে যাচ্ছে। এরপর সেই গ্রামের একটা পুলিশ স্টেশনে আসে। এখানকার পুলিশের কাছ থেকে তারা একটু সাহায্য নেয়। ওই ছবিটা যেই স্টুডিও থেকে তোলা হয়েছিল আজিবকে নিয়ে পুলিশ সেই স্টুডিওতে আসে। এরপর সেই ছবিটা ফটোগ্রাফারকে দেখায়, কিন্তু ফটোগ্রাফার তাদেরকে চিনতে পারে না। কিন্তু ফটোগ্রাফার বলে ওই গ্রাম থেকে অনেক লোকই আসে ছবি তোলার জন্য। আমি আপনাদেরকে সেই গ্রামের ঠিকানা দিচ্ছি, আপনারা সেখানে একবার খোঁজ নেন। এরপর তাদেরকে সেই গ্রামের ঠিকানা দিলে তারা সেই গ্রামে আসে। এখানকার লোকদেরকে ছবি দেখে তাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু সেখানকার একটা লোকও তাদেরকে চিনতে পারে না। একটু পরে এরা দুজন একটা হোটেলে আসে, কিন্তু তখনই শকিংলি রাজু এসে জয়ের কাছ থেকে আগুন চাই সিগারেট খাওয়ার জন্য। আজিব আর জয় তখন রাজুকে ধরে ফেলে, তারপর তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল। রাস্তায় যাওয়ার সময় রাজু তার বউয়ের সম্পর্কে সবকিছু বলে। তোমার বউ তো অনেকদিন হয়ে যাচ্ছে মারা গেছে, কিন্তু একবারও তুমি তার খোঁজ নাওনি কেন? এটা শুনতে রাজু পুরোপুরি একটা শক খায়। ওখানে সে অজরে তার বউয়ের জন্য কান্না করতে থাকে। এরপর কান্না ভরা কণ্ঠে সে তার বউয়ের সম্পর্কে সবকিছু বলে। আসলে আমার পরিবার ছিল তামিল পরিবার, কিন্তু জীবিকার তাগিদে আমাদের কান্নাটাকায় আসতে হয়েছে। ছোটখাটো পুতুল বিক্রি করে আমরা সংসার চালাতাম। 10 বছর হচ্ছে অঞ্জলিকে আমি বিয়ে করেছি। আমাদের জীবনটাও চলতেছিল ঠিকঠাক ভাবে। অঞ্জলি আমাকে অসম্ভব ভালোবাসতো, আর আমিও অঞ্জলিকে জীবনের থেকে অনেক বেশি ভালোবাসতাম। আমাদের সংসারটাও চলতেছিল বেশ ভালো, কিন্তু আস্তে আস্তে সেই ব্যবসাটা কমে যায়। আমাদের ব্যবসাটাও দিন দিন খারাপ হচ্ছিল। এরপরে আমরা এখানে আসি কাজ করার জন্য। এখানে গণেশের সাথে আমার দেখা হয়, আর গণেশ হলো অঞ্জলির দুঃসম্পর্কের আত্মীয়। গণেশ এখানে আমাদের ঘর দেয় থাকার জন্য। এখানে আমরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ফেলি। আবার আমাদের সবকিছু আস্তে আস্তে ঠিক হয়। আমাদের মধ্যে তখনও ভালো একটা সম্পর্ক ছিল। আমার বিবে তখন আমাকে অসম্ভব ভালোবাসতো, কিন্তু আস্তে আস্তে আমি মদের প্রতি আসক্ত হই। মদ পান করে অনেক রাতে বাসায় ফিরি। এমনকি অঞ্জলির সাথেও দিন দিন খারাপ সম্পর্ক হয়। তো একদিন যখন আমি লেট করে বাসায় আসি তখনই আমার সাথে ঘটে যায় অদ্ভুত একটা কাহিনী। এরকম একটা দৃশ্য দেখতে পেয়ে আমি পুরোপুরি শক খাই। ওখানে আমি অজরে কান্না করতে থাকি, আর ঠিক করে কালকেই অঞ্জলিকে নিয়ে বাসায় ফিরবো। কারণ অঞ্জলিকে তখন আমি অনেক ভালোবাসতাম। যাকে আমরা একবার মন থেকে ভালোবাসি তার অনেক বড় ভুলও ভালোবাসার কাছে শূন্য। পরের দিনে অঞ্জলি আর বাচ্চাদের নিয়ে আমি কেরালায় চলে আসি। আবারও আস্তে আস্তে অঞ্জলিকে ঠিকঠাক করার চেষ্টা করি। তাকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করতাম। ভেবেছিলাম আবারও সে আমাকেই ভালোবাসবে, কিন্তু গানের সেখানেও চলে আসে। আমার অঞ্জলির সাথে দেখা করার জন্য মাঝে মধ্যে বাড়িতে আসতো, আর আমার অঞ্জলিও তাকে কিছুই বলতো না। যেই অঞ্জলি আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আমাকে সে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসতো, সেই অঞ্জলিও গণেশকে বারণ করতো না। একবারও সে আমার কথা বা সংসার নিয়ে কখনোই ভাবেনি। তাদের এই লীলা খেলা আমার সহ্য হয় না, কারণ তখনও আমি তাকে অনেক ভালোবাসতাম। তখন আমি চাইতাম তার সাথে সুখে সংসার করতে, কিন্তু অঞ্জলি আমাকে ভালোবাসতো না। তার মন থেকে আমি বের হয়ে গেছি। যেই অঞ্জলি আমার জন্য সবকিছু করতে পারতো, তার মনে এখন আর আমি নেই। সে এখন ভালোবাসে অন্য কাউকে। আমাকে ভালোবেসেই তার হাতে আমার নাম লিখেছিল, কিন্তু এখন সে আমাকে পছন্দ করতো না। শুধু হয়তো বাচ্চাদের জন্য দায়িত্ব পালন
করতেই সংসার করত। তবুও আমি তাকে এখনো ভালোবাসি। এজন্য পুরো পরিবারকে নিয়ে চলে আসি গ্রামে। স্বপ্ন দেখতাম অঞ্জলি অবশ্যই একদিন আমাকে ভালোবাসবে, আগের মতো আমাকে ছাড়া কিছুই বুঝবে না, আমি হব তার সবকিছু, আমি হব তার জান প্রাণ। গল্পটা চলে আসে বর্তমানে। রাজু যখন অঞ্জলির লাশটা কাছ থেকে দেখতে পায়, সে তখন অঞ্জলিকে দেখে ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। ওখানেই তার ভালোবাসার জন্য হাউমাউ করে কান্না করতে থাকে। একটু পর আজিব তাকে প্রশ্ন করে, তুমি কি বলতে পারবে অঞ্জলির কেমনে মৃত্যু হয়েছে? রাজু বলে, হতে পারে গানেশই তাকে ছেড়ে দিয়েছে, আর এজন্যই অঞ্জলি আত্মহত্যা করেছে। এরপর আজিব প্রশ্ন করে, তোমার বাচ্চাগুলো এখন কোথায় আসে? রাজু বলে, আমার একটা বোন আসে, আর সেই বোনে আমার বাচ্চাদের দেখাশোনা করে। আজিব বলে, তুমি কি এই লাশটাকে তোমার বাসায় নিয়ে যাবে? রাজু তখন কান্না ভরা কণ্ঠে বলে, না স্যার, এখানেই অঞ্জলির শেষকৃত্য সম্পূর্ণ করুন। আমি যদি অঞ্জলিকে নিয়ে গ্রামে যাই, তাহলে আমার বাচ্চাটা তার মাকে দেখবে। আমি চাই না আমার বাচ্চাগুলো কষ্ট পাক। এরপর জয় রাজুকে বেশ কিছু টাকা দেয় গ্রামে ফিরে যাওয়ার জন্য। রাজু অঞ্জলিকে শেষবার দেখে গ্রামে ফিরে আসে। তো পরের দিন আজিব ডক্টরের কাছে আসে পোস্টমর্টম দেখতে। ডক্টর তখন অবাক করা কিছু তথ্য দেয়। সে বলে, প্রথম তো ভেবেছিলাম পানিতে ডুবেই মেয়েটা মারা গেছে, কিন্তু ভালো করে পোস্টমর্টম করার পর দেখতে পেয়েছি তার মাথায় একটা ক্ষত ছিল। সম্ভবত মারা যাবার পরে সে গভীর কুয়াতে পড়ে গেছে, কারণ জীবিত কেউ যদি কুয়াতে পড়ে তবে ফুসফুসে প্রচুর পরিমাণ পানি জমে, কিন্তু এই ক্ষেত্রে ফুসফুসে সামান্য পানি পাওয়া গেছে। তাই অনেকটা শিওর হয়ে বলতে পারি কেউ তাকে হত্যা করেছে। এগুলো কথা শোনার পর আজিব পুরোপুরি একটা শক খায়। তার মনে হয় কেসটা বন্ধ করা তার ঠিক হয়নি। তো কিছুক্ষণ পর কিছু গ্রামবাসী আজিবের সাথে দেখা করতে পুলিশ স্টেশনে আসে। আসলে অঞ্জলি যে মারা গেছে এই নিউজটা পুলিশ একটা পত্রিকায় ছাপিয়েছিল, আর ওখান থেকে ছবি দেখে লোকগুলো আজিবের সাথে কথা বলতে আসে। এরা আসলে রাজুর পরিবার ছিল। এরা দুজন ছিল বাপ মা, আর এটা তার বোন হয়। আজিব তাদেরকে প্রশ্ন করে, অঞ্জলির তো শেষকৃত্য হয়ে গেছে, তাহলে তোমরা এখন কি চাও? এই লোকগুলো বলতেছিল প্রায় 1 বছর হচ্ছে, কিন্তু রাজু এখন পর্যন্ত একবারও বাড়িতে আসেনি। এটা শুনে আজিব পুরোপুরি একটা শক খায়। আজিব তখন তাদেরকে বলে, কালকেই তো রাজু বলেছিল তার বাচ্চাদের তার বোনের দেখাশোনা করে, তার বোনের কাছে সেই তার বাচ্চাদের দিয়েছিল দেখাশোনার জন্য। এমনকি রাজু যে গ্রামের নাম বলেছিল সেগুলো ছিল ফরেস্ট এরিয়া, মানে যেখানে শুধু বন জঙ্গল গাছপালা দিয়ে পরিপূর্ণ। কিন্তু এরা যে গ্রামের নাম বলে সেটা ছিল একদম ভিন্ন একটা গ্রাম। আসল গ্রামের নামও ছিল একদম ভিন্ন একটা নাম। এরপরেই এই গল্পের সবচেয়ে বড় একটা টুইস্ট রিভিল করে। কাল যে রাজু নামের একটা লোকের সাথে কথা বলেছিল, তার কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া অঞ্জলির গল্প শুনেছিল, ওই লোকটা আসলে রাজু নয়। এরপর আমরা আবারও বড় একটা শক খাই, কারণ কাল যে লোকটা গল্প বলেছিল ওই লোকটা ছিল গানেশ, মানে অঞ্জলির দুঃসম্পর্কের আত্মীয়, যার সাথে ছিল অঞ্জলির পরকীয়া সম্পর্ক। এদের কথা শুনে আজিবও পুরোপুরি একটা শক খাই। ভাবে সেই লোকটা যদি রাজুই না হয়ে থাকে, তাহলে কেন তার পরিচয় দিয়ে তার সাথে কথা বললো, কেন এরকম একটা ইমোশনাল গল্প বললো। এরপর এই কথা যখন এসপি জানতে পারে, এসপি তখন এদের সবাইকে অনেক বকতে থাকে। তাদেরকে বলে, তোমরা কি জানো তোমরা কত বড় একটা অন্যায় করেছো? হতে পারে এটা একটা মার্ডার কেস, এমনকি ওই লোকটাই অঞ্জলিকে মেরে ফেলতে পারে। আমি এখন তোমাদেরকে কিছুই বলতে পারবো না। তোমাদের শুধু আমি 24 ঘন্টা টাইম দিলাম, তোমরা যেমনে পারো লোকটাকে ধরে নিয়ে এসো। পরের দিনে আমরা গণেশকে দেখতে পাই। ওই গ্রামে তারও একটা ফ্যামিলি আছে। পুলিশ এই গ্রামে গিয়ে গণেশকে খুঁজতেছিল। অনেকটা খোঁজার পর গণেশকে তারা দেখতে পায়। গণেশও পুলিশকে দেখতে পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তখন অনেক কষ্ট করে গণেশকে ধরে ফেলে। এরপর গণেশকে নিয়ে আসে পুলিশ স্টেশনে। তারপর তাকে বলে সবকিছু সত্যটা বলতে। গণেশ তখন আসল সত্যটা পুলিশকে বলে, আমি আর অঞ্জলি অনেক আগে থেকেই একজন আরেকজনকে ভালোবাসতাম, কিন্তু অঞ্জলির পরিবার অঞ্জলিকে বিয়ে দেয় রাজু নামে একটা লোকের সাথে। প্রথম আমি একটু কষ্ট পেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে আমিও ঠিকঠাক হই, আর অঞ্জলিও তার হাজবেন্ডকে নিয়েছিল বেশ ভালো। এরপর আমি একটা মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতেছিলাম। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা বছর। আমিও সুখে ছিলাম, আমার প্রথম ভালোবাসা অঞ্জলিও সুখে ছিল। কিন্তু একদিন অঞ্জলির মা আমাকে একটা চিঠি লাগে, আমাকে রিকোয়েস্ট করে তার গ্রামে রাজুকে যেন একটা কাজের ব্যবস্থা করে দেয়। আমি তখন অঞ্জলির কথা মনে করে তাদেরকে একটা থাকার জন্য ঘর দেই, আর রাজুর জন্য একটা কাজের ব্যবস্থা করি। প্রথম দিকে তাদের সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আস্তে আস্তে রাজু মদ পান করতে থাকে। যখনই রাজু মদ পান করে বাইরে থাকতো, আমি তখন তাকে গাড়ি করে বাসায় দিয়ে আসতাম। তার বউ আর বাচ্চার চিন্তাও সে বাদ দিয়ে দেয়। যেই টাকায় সে ইনকাম করতো সেই টাকা দিয়ে সে মদ খেয়ে বাসায় ফিরত। অঞ্জলিও তখন তার হাজবেন্ডকে নিয়ে অনেক টেনশনে থাকতো। আমি তখন অঞ্জলির পাশে দাঁড়াই, আমি তার পরিবারকে দেখাশোনা করতে থাকি। আবার আমরা একজন আরেকজনকে ভালোবেসে ফেলি, একসাথে গল্প করি, একসাথে খুনসুটি সময় পার করি। মাঝে মধ্যে তার মুখে হাসি ফোটানোর জন্য গিফট নিয়ে আসি। এভাবে আস্তে আস্তে আমরা একে অপরের কাছে আসি। একদিন রাতে বেশ কিছু জিনিস দেওয়ার জন্য তার বাড়িতে আসি, কিন্তু সে সময় রাজু তখনও বাড়িতে আসেনি। আমরা ছিলাম একদম একা, রোমান্টিক একটা পরিবেশ। হঠাৎ করে একজন আরেকজনের কাছে আসি। এমন সময় হঠাৎ করে রাজু বাড়িতে ফিরে আসে। আমাদের দুজনকে একসাথে দেখতে পাই, কিন্তু সে রাতে সে একবারও ঘরে আসেনি। আর তারপর থেকেই তাকে আমরা কখনোই দেখতে পাইনি। সেই যে চলে গেছে আর কখনো বাসায় ফিরেনি। এরপর অঞ্জলি আর তার বাচ্চাকে নিয়ে আমি সুখে সংসার করতাম। আজিব তাকে প্রশ্ন করে, তুমি যদি সুখেই থাকতে তাহলে অঞ্জলি মারা গেল কেমনে? গণেশ বলে, একদিন কাজ করে আমি জলদি জলদি বাসায় ফিরছিলাম, কিন্তু ঘরে ফেরার পর বাচ্চাদের আমি দেখতে পাইনি। এটা যখন আমি অঞ্জলিকে প্রশ্ন করি, অঞ্জলি বলে, ওই বাচ্চা তোমার না, যার বাচ্চা সে বাচ্চা নিয়ে চলে গেছে, আর সেই বাচ্চা তো তোমার কাছে একটা বোঝা। এটা শুনে গানের ভীষণ রাগ করে সে অঞ্জলিকে একটা থাপ্পড় মারে, আর অঞ্জলি মাটিতে পড়ার পর তার মাথায় একটা আঘাত লাগে, আর দেখতে দেখতে অঞ্জলি সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখতে পেয়ে গণেশ বড় একটা শক খায়। সে বুঝতে পারছে না এখন সে কি করবে। রাত হবার পর গণেশ লাশকে নিয়ে একটা জঙ্গলে আসে লাশকে পুরানোর
পোড়ানোর জন্য। হঠাৎ করে সে দেখতে পায় কয়েকটা লোক কোথাও একটা যাচ্ছিল, মানে হয়তোবা কোনো একটা অনুষ্ঠান চলতেছিল। গণেশ তখন সেই লাশকে একটা কুয়ার উপর রেখে দেয়, ভাবে লোকগুলো যাওয়ার পর লাশটাকে পুড়ে ফেলবে, কিন্তু হঠাৎ করে লাশটা পড়ে যায় কুয়ার মধ্যে। গণেশ বুঝতে পারে না এখন সে কি করবে। কুয়া থেকে লাশটাকে তোলারও কোনো উপায় নেই। বাধ্য হয়ে সে ওখান থেকে বাসায় ফিরে। আজিব তার মুখ থেকে কথা শুনে বুঝতে পারে এটা একটা মার্ডার কেস। আজিব তখন অঞ্জলিকে মার্ডার করার অপরাধে গণেশকে জেলে পাঠায়। এরপর সেই এসিপি কে প্রশ্ন করে রাজু আর তার বাচ্চায় এখনো মিসিং। এসিপি বলে ওটা তো আমাদের আন্ডারে নেই, ওটা দেখবে ওদের গ্রামের পুলিশ স্টেশন। আজিবও তখন নর্মাল ভাবে কেসটা বন্ধ করে। তো পরের দিন আজিব থানায় গিয়ে মধুকে সাহায্য করতেছিল। এমন সময় আজিবের কিছু একটা মনে পড়ে, মানে কয়েকদিন আগে থানায় একটা কেসের ফাইল এসেছিল, কোন একটা জায়গায় জ্বলন্ত একটা ডেড বডি পড়েছিল, আর শকিংলি সেই এলাকা ছিল ওই এলাকা যেই এলাকার নামটা গণেশ বলেছিল। আজিব তখন সেই কেস সম্পর্কে জানার জন্য আবারও কান্নাটাকা আসে। এরপর সে জানতে পারে ফরেস্ট এরিয়াতে একটা ছেলের ডেড বডি পাওয়া গেছে, আর লাশের পাশে একটা হারিকেন ছিল, মানে সেই হারিকেনের আগুন দিয়ে লাশটাকে পুড়ে ফেলেছে। তো সেই হারিকেনের গায়ে একটা স্টিকার ছিল। আজিব সেই স্টিকারের সাহায্যে একটা দোকানে আসে। তারপর সেই হারিকেনের সম্পর্কে দোকানদারকে প্রশ্ন করে, জানতে চাই এরকম হারিকেন তোমার দোকান থেকে কে কে নিয়েছে, আর কিছুদিনের মধ্যেই এটা তুমি কার কাছে বিক্রি করেছো। দোকানদার কার কাছে হারিকেন বিক্রি করেছে এটাও তার ঠিকঠাক ভাবে মনে আসে। একটা সিনেমায় কাজ করা লোক তার কাছ থেকে বেশ কিছু হারিকেন কিনেছিল। সে বলেছিল তার একটা গানের শুটিং চলতেছে, আর এজন্যই তার অনেকগুলো হারিকেন লাগবে। এরপর আজিব তাকে গণেশের একটা ছবি দেখায়। দোকানদারও প্রথম দেখাতেই গণেশকে চিনতে পারে, মানে গণেশই তার কাছ থেকে হারিকেন কিনেছিল। তারপর সে প্রডিউসারের কাছে গিয়ে কনফার্ম হয়, জানতে পারে গণেশই তার এখানেই কাজ করতো, আর সে শুটিং এর জন্যই তাকে বেশ কিছু হারিকেনও কিনতে বলেছিল। এরপর আজিব গণেশের কাছে গিয়ে আবারও জিজ্ঞাসা করে সবকিছু খুলে বলার জন্য। তাকে বলে সত্যিটা বলো, রাজুর সাথে তুমি কি করেছো। তো এখন সমস্ত প্রমাণ তার বিপক্ষে ছিল, এজন্য ফাইনালি গণেশ পুলিশকে সত্যিটা বলে। আসলে সে রাতে গণেশ আর অঞ্জলি যখন ফিজিক্যাল সম্পর্ক করতেছিল, এমন সময় রাজু তাদেরকে দেখে ফেলে। অঞ্জলি বুঝতে পারে কেউ একজন বাইরে আসে। এরপর সে যখন বাইরে আসে দেখতে পায় বাইরে কেউ নেই। পরের দিন সকালবেলা রাজু তার বাড়িতে আসে। এরপর রাজু অঞ্জলিকে মারধর করে, আর এমন সময় গণেশও তার বাড়িতে আসে। আর এরকম একটা দৃশ্য দেখতে পেয়ে রাজুকে সে শান্ত করে। এরপর ঠান্ডা মাথায় বসে তাকে বোঝানোর চেষ্টা করে। তার সাথে একটা আলোচনায় আসে। তাকে বলে তুমি তো এখন সবকিছু জানতে পারছো, আমরা এখন একজন আরেকজনকে ভালোবাসি। আমি এখন চাই অঞ্জলিকে বিয়ে করতে, আমাদের দুজনের জন্য এখন তুমি তাকে ডিভোর্স দাও। এটা শুনে রাজু গণেশকে অনেক মারধর করে। এভাবেই তাদের মধ্যে এখানে অনেক বড় একটা ফাইট হয়। অঞ্জলিও তখন বাচ্চাদেরকে ঘুমাতে বলে। বাচ্চারা ঘুমানোর পর অঞ্জলি ঘর থেকে বাইরে আসে। তারপর গণেশকে একটা রশি দেয় তাকে মারার জন্য। এরপর সেই রশি দিয়ে রাজুকে সে মেরে ফেলে। তারপর এরা দুজন লাশটাকে একটা বন জঙ্গলে আনে, আর এখানে তারা দুজন মিলে লাশটাকে পুড়ে ফেলে। লাশটাকে পুরানোর সময় হারিকেনে আগুন লাগার জন্য হারিকেনটা ওখানেই ফেলে দেয়। এরপর আজিব তাকে প্রশ্ন করে সবকিছুই তো ঠিকঠাক আছে, আর তুমি তো অঞ্জলিকে ভালোবাসো, এজন্য তাকে পাওয়ার জন্য তুমি সবকিছু করেছো, তাহলে তাকে পাওয়ার পরেও কেন তাকে হত্যা করেছো। গল্পটা আবারও একটু ফ্ল্যাশব্যাকে আসে। রাজুকে মারার পর এরা দুজন ছিল বেশ ভালো। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা মাস, কিন্তু আস্তে আস্তে অঞ্জলি গণেশের উপর প্রেসার দেয়। বারবার বলতেছিল তার সাথে সে গ্রামে গিয়ে সংসার করবে, কিন্তু গণেশ বারবার তাকে ইগনোর করে। তাকে বলে এটা কখনোই সম্ভব না। অঞ্জলি তখন তাকে ভয় দেখায়, তুমি যদি একবার আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি যে রাজুকে মেরে ফেলেছো এটা আমি সবাইকে বলবো। গণেশ অঞ্জলিকে নিয়ে সবসময় টেনশনে থাকতো, অঞ্জলির জন্য সেও কোনো একটা সমস্যায় পড়তে পারে। আসলে গ্রামে গণেশের একটা ফ্যামিলি আসে, এজন্য অঞ্জলিকে গ্রামে নিয়ে যাওয়া অসম্ভব। তাই একদিন সে প্ল্যান করে অঞ্জলিকে মেরে ফেলে। এরপর অঞ্জলির লাশটা নিয়ে আসে পুরানোর জন্য, কিন্তু সেখান দিয়ে গ্রামের লোকজন যাওয়া আসা করতো। আর এরপর হঠাৎ করে লাশটা কুয়াতে পড়ে। আজিব তখন তাকে প্রশ্ন করে বাচ্চা দুটো কি করেছো। আসলে গণেশ ঠিক করেছিল বাচ্চাটাকে একটা আশ্রমে রাখবে। 2-3টা আশ্রমে গিয়েও সে কথা বলে, কিন্তু সমস্ত আশ্রমে ডাইরেক্ট তাকে না করে দেয়। বাধ্য হয়ে গণেশ তাদেরকে একদিন ট্রেনে তুলে মুম্বাই পাঠায়। এরপর আজিব সমস্ত কেসের ডিটেলস এসপি কে দেয়। এসপিও যাচাই করে বুঝতে পারে গণেশ তাদের সবকিছু সত্যটা বলেছে। আজিব তখন ভাবতেছিল বাচ্চাদের রেখে আসার পর 10 দিন পার হয়ে গেছে, জানি না বাচ্চাগুলো এখন কোথায় আসে কেমন আসে। মানে আজিব সেই বাচ্চাগুলোকে নিয়ে ভীষণ টেনশনে ছিল। সেই বাচ্চার কথা মনে করে তার বোনের কথাই শুধু ভাবতেছিল। ঠিক করে সেই বাচ্চাদের তার কাছে রাখবে, আবারও বাচ্চাদেরকে খুঁজে বের করে ফিরে আনবে। এরপর সে বাচ্চাদের খোঁজার চেষ্টা করে, বিভিন্ন আশ্রমে গিয়ে সে খোঁজ খবর নেয়, কিন্তু কোথাও সেই বাচ্চাগুলোকে খুঁজে পায় না। এরপর সে ট্রেনে করে মুম্বাই আসে। ওখানকার পুলিশ স্টেশনে খোঁজ নেয়, বাচ্চাদের সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করে। পুলিশ বলতেছিল শহরে যে অনাথ বাচ্চা থাকে একটা গ্যাং আছে যারা সেই বাচ্চাকে তারা তাদের হাত করে নেয়। এরপর সেই বাচ্চাদের বাধ্য করে ভিক্ষা করার জন্য। আমি তোমাদের কিছু ইনফরমেশন দিচ্ছি, তুমি সেখানে গিয়ে একটু খোঁজ নাও। এরপর একটা পুলিশ আজিবকে একটা জায়গায় নিয়ে আসে, আর এখানে আমরা দেখতে পাই অনেকগুলো বাচ্চা। এদের মধ্যে আজিবও সেই বাচ্চা দুটোকে দেখতে পাই। একটা ভাই তার বোনকে খাবার খাওয়াচ্ছে। আজিব তাদেরকে দেখতে পেয়ে পুরোপুরি ভেঙে পড়ে, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এরপর সেই 2 বাচ্চাকে বাসায় ফিরে নিয়ে আসে। সমস্ত মিডিয়া আজিবের প্রশংসা করতেছিল, এমনকি পুলিশ স্টেশন থেকেও তাকে অনেক সম্মান করে। আর এই গল্পটাই এখানেই শেষ হয়। আর গল্পের শেষে আমাদের আসল ক্যারেক্টারকে দেখানো হয়েছে, যাদের সাথে বাস্তবেই এরকম একটা ঘটনা ঘটেছিল।